জীবন বদলানোর স্বপ্নে বিদেশে গেলেও সর্বশান্ত হয়ে দেশে ফিরছেন খালি হাতে। জায়গা জমি বাড়ি ঘর সব বেশি না, টাকা দেয় দালালের হাতে, দালাল লাস্টে এটা নিয়ে উদাও হয়ে যায়। আমার যে কাজে ওই কাজে আমাকে আপাতত ভিসা দিচ্ছে না, বলতেছে যে আমি তোমাদেরকে এইভাবে নিয়ে আমি ওইভাবে কাজ দিব। বলছিল ডাইরেক্ট কোম্পানি, যাই দেখি কোনো কোম্পানি কিছুই নাই ভাই আমার। জনশক্তি রপ্তানি যা হতে পারত সমৃদ্ধির মহাসড়ক, কিন্তু স্বাধীনতার এত বছরেও দালালদের দৌরাত্ম্যে তার রূপ নিয়েছে অমানিসার অন্ধকারে। এখন বড় প্রশ্ন, দালাল মুক্ত দক্ষ জনশক্তি রপ্তানির পথে বাধা দূর করতে আসলে কবে গুরুত্ব দেবে সরকার? স্বাধীনতার ৫৪ বছর পরও দালালের বৃত্তে বন্দী জনশক্তির রপ্তানি। বিদেশে যাওয়ার স্বপ্নের বিপরীতে প্রতিনিয়ত দালালের দৌরাত্ম্যে সর্বশান্ত হচ্ছে মানুষ। কেউ ফিরছে লাশ হয়ে, কেউ বা ফিরছে খালি হাতে ভাঙাচোরা শরীর নিয়ে। এক মফিজ উদ্দিনের জীবনের গল্পই যেন জনশক্তির রপ্তানিতে দালালের দৌরাত্ম্যের প্রতিচ্ছবি। সেই গল্প থাকছে জনশক্তির রপ্তানি নিয়ে মাহমুদ হাসানের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে। ছবি তুলেছেন লিটন বাবু। রাজধানীর ভাটারার কাঁঠালদিয়া এলাকার মফিজ উদ্দিন প্রবাস যুদ্ধে হেরে যাওয়া কিন্তু বেঁচে ফেরা এক মধ্যবয়সী মানুষ। দীর্ঘ ৩ মাস ১১ দিন খেয়ে না খেয়ে অমানবিক নির্যাতন সহ্য করেছেন মফিজ। দেশে ফেরার আগে জেলও খাটতে হয়েছে ৯ দিন। এর আগে ২০২৫ সালের শুরুতেই মাছের ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে নিয়ে যাওয়া হয় মফিজকে, কিন্তু সেখানে গিয়ে মেলেনি কাজ। যাওয়ার পর বুঝতে পারেন পড়েছেন দালালদের খপ্পরে। দালালের মাধ্যমে ওই জায়গায় গেছি, তার নাম ছিল সাদেক, যে ভিসাগুলো দিছে। তো ওই আবার আমাদের আরেক জায়গায় বিক্রি করছে, ওর নাম হয়েছে জালাল। রিয়াদে তামুর ভিতরে নিয়ে রাখাইছি। তখন মানে চোখের পানি আর ধরে রাখতে পারিনি, খাবার দিত না। ওই আমার চোখের সামনে বৈশা খাইছে, কিন্তু আমার খাবার দেয়নি। সে সময়ে বাংলাদেশে জন্ম নেয় মফিজের প্রথম সন্তান কন্যা শিশু, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মেয়ের চেহারা দেখার সৌভাগ্য হয়নি তার। প্রবাসে বসেই বাবা শুনেছেন সন্তানের মৃত্যুর সংবাদ, আর শেষমেশ দেশে ফিরেছেন বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে। মেয়েটার কথা মনে হইলে খারাপ লাগে। একটাই কষ্ট যে আমার বাবুটারে আমি দেখতেও পারিনি, একবারের জন্য আমি দেখিনি। হয়েছে তো তাও দেখিনি, মারা গেছে তো তাও দেখিনি। তবুও মফিজকে সুস্থভাবে ফিরে পেয়েই সান্ত্বনা খুঁজছেন মমতাময়ী মা। আমি কইছি বাবা, আল্লাহর কাছে আমি যা চাইছি তাই পাইছি, তুমি যেন বাইসে আইছো, আমি এইটা আদার শিখর। মফিজের মতো হাজারো মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে দালালদের খপ্পরে পড়ে। জীবন বদলানোর স্বপ্নে বিদেশে গেলেও সর্বশান্ত হয়ে দেশে ফিরছেন খালি হাতে। জায়গা জমি বাড়ি ঘর সব বেশি না, টাকা দেয় দালালের হাতে, দালাল লাস্টে এটা নিয়ে উদাও হয়ে যায়। আমার যে কাজে ওই কাজে আমাকে আপাতত ভিসা দিচ্ছে না, বলতেছে যে আমি তোমাদেরকে এইভাবে নিয়ে আমি ওইভাবে কাজ দিব। বলছিল ডাইরেক্ট কোম্পানি, যাই দেখি কোনো কোম্পানি কিছুই নাই ভাই আমার। খাত সংশ্লিষ্টরা বলছেন অপার সম্ভাবনার জনশক্তি রপ্তানি খাত আজও অবহেলিত। দালাল মুক্ত জনশক্তি রপ্তানি খাত গড়ে তুলতে পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। মানুষ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য ফর্মাল ওয়েতে যতক্ষণ পর্যন্ত স্কোপগুলো গভর্নমেন্ট বাড়াতে না পারবে কিংবা আমরা বাড়াতে না পারবো, মানুষগুলো প্রতারিত হবে। অভিবাসনের ক্ষেত্রে যেই মন্ত্রণালয় রয়েছে তাদের সক্ষমতা সম্পূর্ণ না যে আমি একেবারে মাঠ পর্যায়ে অর্থাৎ গ্রাম পর্যায়ে দালালকে নিয়ন্ত্রণের জায়গায় আনবো। সমন্বিত একটা ব্যবস্থা তৈরি করা। আরেকটা হচ্ছে যে যারা বিদেশে যান তাদের সচেতনতাটা বৃদ্ধি শুধু না, তাদেরকে কোন কোন আইনগুলো তাদের নিজেদেরকেও মেনে চলতে হবে সেই জায়গাটা কিছুটা নিশ্চিত করা। আনস্কিল ওয়ার্কারকে আমাকে ট্রেনিং করে তাদেরকে পাঠাবে। ট্রেনিং হচ্ছে ম্যানুয়াল ট্রেনিং না, ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং, যাতে সে যেখানে যাচ্ছে সচেতন হয়ে যেন সে যেন যায়, তাহলে তার ভালনারেবিলিটিটা কম। জনশক্তি রপ্তানি যা হতে পারত সমৃদ্ধির মহাসড়ক, কিন্তু স্বাধীনতার এত বছরেও দালালদের দৌরাত্ম্যে তার রূপ নিয়েছে অমানিসার অন্ধকারে। এখন বড় প্রশ্ন, দালাল মুক্ত দক্ষ জনশক্তি রপ্তানির পথে বাধা দূর করতে আসলে কবে গুরুত্ব দেবে সরকার, যার মাধ্যমে আমূল বদলে যেতে পারে দেশের অর্থনীতি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।